এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং বলে রাখি এটা কিন্তু আমাদের মিক্সড প্র্যাকটিস সেট নাম্বার 18। তো আগের যে 17টা ক্লাস আমরা করেছি মিক্সড প্র্যাকটিস সেটের, সেই ক্লাসগুলো যারা দেখোনি এবং যদি ক্লাস দেখতে চাও আমি বলবো প্লে লিস্টে কিন্তু পিএসসি মিক্সড প্র্যাকটিস সেট নামে একটা লিস্ট আছে, ওখান থেকে কিন্তু তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারবে। এবং এই যে কোয়েশ্চেন 30টা কোয়েশ্চেন, এগুলো কোন এক্সামে এসছে? এসএসসি এমটিএস 1 সেপ্টেম্বর 2023 সালে একটা এক্সাম হয়েছিল, সেই এক্সামের কিন্তু আফটারনুন এবং ইভিনিং শিফটে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা এই ক্লাসে আলোচনা করব। তো চলো হ্যাঁ, তো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ, ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেব। হ্যাঁ, তো ফার্স্ট কোয়েশ্চেন বলছে আমাদের, দেখো বলছে কোয়েশ্চেন নাম্বার 1 বলছে আওয়ার্স ইজ ড্যাশ হাউস অব অল দ্য হাউসেস ইন আওয়ার এরিয়া। মানে বলতে চেয়েছে আমাদের যে এরিয়া, সেই এরিয়াতে যতগুলো হাউস আছে সমস্ত বাড়িগুলোর মধ্যে আমাদের বাড়িটা কি ছিল। তো এখান থেকে তোমাকে বুঝতে হবে, দেখো এই হচ্ছে আমাদের বাড়ি এবং বলতে চেয়েছে আমাদের এরিয়াতে যে সমস্ত বাড়িগুলো ছিল সমস্ত বাড়িগুলোর মধ্যে আমাদের বাড়িটা অপশানে বিগার, বিগেস্ট, বিগেস্ট, বিগার, মানে বলতে চেয়েছে সব থেকে বড় ছিল। ক্লিয়ার? তো সবার মধ্যে যখন বড় বলবে, সবার থেকে বড়, কারোর সঙ্গে অবশ্যই তুলনা করছে এবং বলছে কি সবার থেকে বড়। যখন দুজনের মধ্যে তুলনা হবে, দুজন, তখন কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি হবে, আমাদের হবে কি বিগার, BIGGER, কম্প্যারেটিভ ডিগ্রি। নাউনকে যে ওয়ার্ড ডিফাইন করে তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভের 3টে ফর্ম আছে, একটা পজিটিভ। তো ফার্স্ট ফর্মকে আমরা কি বলবো? পজিটিভ ফর্ম। তো ফার্স্ট ফর্ম হচ্ছে বিগ, BIG, বিগ, এটা কিন্তু পজিটিভ ফর্ম। ক্লিয়ার? কম্প্যারেটিভ ফর্ম কি? 2 নম্বর ফর্মটা হচ্ছে কম্প্যারেটিভ ফর্ম বিগার। আর সুপারলেটিভ ফর্ম সুপারলেটিভ ফর্মটা কি? সব থেকে, BIGGEST, বিগেস্ট, মানে সব থেকে বড়। এবং এই সুপারলেটিভ ডিগ্রিটা কখন আমরা ইউজ করব? যখন সবার মধ্যে সব থেকে বড় বলবে। ক্লিয়ার? এবং দুটো বাড়ির মধ্যে তুলনা হচ্ছে, একটা বাড়ি আর একটা বাড়ির থেকে একটু বেশি বড়, তখন আমরা কি করব? কম্প্যারেটিভ ডিগ্রি করব, বিগার করব। ক্লিয়ার? আর নর্মাল বড় বললে বিগ, পজিটিভ ডিগ্রি। সব থেকে বড় বললে, সবার মধ্যে বড় বললে সুপারলেটিভ ডিগ্রি, বিগেস্ট। তাহলে এখানে বলতেই চেয়েছে কি আমাদের বাড়িটা সমস্ত বাড়ির থেকে কিন্তু বড়। তাহলে আমরা কি করব? বিগেস্ট করব, নো বিগার। তাহলে দেখো বিগার আছে, ভুল। ক্লিয়ার? এবার দেখো সিতে ভুল কোথায় আছে? মোস্ট ওয়ার্ডটা নিজে সুপারলেটিভ ডিগ্রি, বিগেস্ট ওয়ার্ডটাও কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দুটো সুপারলেটিভ পাশাপাশি বসবে না, ভুল। ক্লিয়ার? আর এখান থেকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওয়ার্ডের সুপারলেটিভ EST দিয়ে হয় তার আগে মোস্ট যুক্ত করার কোনো দরকার নেই। যে ওয়ার্ডের EST ER দিয়ে সুপারলেটিভ কম্পারেটিভ হয় না, তার সেই অ্যাডজেক্টিভের আগে কিন্তু আমরা মোর, মোস্ট যোগ করব। যেমন বিউটিফুল, বিউটিফুল আর বিউটিফুলেস্ট হয় না। কম্প্যারেটিভ করতে গেলে বলবো মোর বিউটিফুল, সুপারলেটিভ করতে গেলে বলবো মোস্ট বিউটিফুল। পাওয়ারফুল, মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল। ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। ক্লিয়ার? তো এখানে যেহেতু আমাদের বিগার, বিগেস্ট হয়, তাহলে আমরা সুপারলেটিভ ফর্মটা নেব। দেখো ডি দাগের অপশানেও কিন্তু বিগার রয়েছে, ভুল, সুপারলেটিভ ফর্ম হবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। আওয়ার হাউস ইজ দ্য বিগেস্ট। এবার দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু আমাদের একটা আর্টিকেল দা বসবে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। তাহলে কি হবে? আওয়ার হাউস ইজ দ্য বিগেস্ট হাউস অব অল দ্য হাউসেস ইন আওয়ার এরিয়া। ক্লিয়ার? তাহলে একের কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 2তে চলে যাবো। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলছে? বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টে ওয়ার্ড দেওয়া আছে, তার মধ্যে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা আছে। আচ্ছা, প্রথমে বলে রাখি টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল স্পেলিং একদম ভুল। সেটা হচ্ছে এটা কি হবে? এটা কিন্তু ই হবে। টেস্টিমোনিয়াল, TESTIMONIAL, টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়ালকে আমরা বাংলায় কি বলতে পারি? বাংলাতেও দেখবো, ইংলিশেও দেখবো। ক্লিয়ার? তো টেস্টিমোনিয়ালকে আমরা বাংলাতে বলবো হচ্ছে প্রশংসাপত্র। ক্লিয়ার? এইবার দেখো প্রশংসাপত্র কাকে বলে? আমরা বলতে পারি আর রিটেন ডকুমেন্ট বা একটা স্টেটমেন্ট বলতে পারি, গিভেন বাই সামবাডিজ প্রিভিয়াস এমপ্লয়ার।
ক্লিয়ার? মানে একজন মানুষ যে কোম্পানিতে কাজ করতো তাকে যে এমপ্লয়মেন্ট দিয়েছিল সেই ব্যক্তিটি বা সেই কোম্পানিটি যখন সে কাজ ছেড়ে দেবে তার উদ্দেশ্যে দেখো একটা রিটেন স্টেটমেন্ট দেবে, এবং স্টেটমেন্টের মধ্যে কি থাকবে? স্টেটমেন্টের মধ্যে তার কোয়ালিফিকেশন থাকবে, তার কোয়ালিটি থাকবে, তার ক্যারেক্টার থাকবে, সে কতদিন ধরে কাজ করছে, তার এক্সপিরিয়েন্স সব কিছু মেনশন করে কিন্তু একটা রিটেন স্টেটমেন্ট দেবে, একটা ডকুমেন্টস দেবে, সেটাকেই আমরা কি বলবো? টেস্টিমোনিয়াল। ক্লিয়ার? তাহলে এই ওয়ার্ডটাই কিন্তু ভুল আছে, TA হবে না, TES হবে। এখান থেকে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু ওয়ান ওয়ার্ডেও আমাদের আসে, বহুবার এসেছে। তো আমাদের কিন্তু শুধু মানে বুঝে চলে গেলে হবে না, আমাদেরকে বুঝতে হবে। ব্যালাড কি ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট। ব্যালাড আমরা কাকে বলবো? ব্যালাড আমরা বলতে পারি লোকগাথা, লোকগাথা বা বলতে পারি, বা বীর গাথাও কিন্তু আমরা বলতে পারি, বীর গাথা। এটাকে আমরা ইংলিশে দেখবো, কারণ আমাদের ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? আমরা বলতে পারি ব্যালাডকে এ সং বলতে পারি, এ সং রিটেন ইন শর্ট স্ট্যান্ডার্স, এ সং বলতে পারি বা এ পোয়েমও বলতে পারি। একটা গান বা একটা কবিতা রিটেন ইন শর্ট স্ট্যান্ডার্স, ছোট ছোট স্ট্যান্ডাতে যে গান বা যে কবিতা আমরা লিখি সেটাকেই কিন্তু আমরা বলবো লোকগাথা বা বীরগাথা। ক্লিয়ার? র্যাম্প্যান্ট মানে কি? র্যাম্প্যান্ট এটা আমরা ওয়ান ওয়ার্ডে দেখবো না, এটা হচ্ছে র্যাম্প্যান্টের মিনিং হচ্ছে প্রচণ্ড। ক্লিয়ার? বেনিফিশিয়ারি এটাও কিন্তু ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট, এটাকে আমরা বলতে পারি যে দানগ্রাহী, দানগ্রাহী এটাও কিন্তু তোমাদের ওয়ান ওয়ার্ডে আসে। দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে বেনিফ্যাক্টর, একটা আছে বেনিফ্যাক্টর, BENE, আচ্ছা মুছে গেল, BENEFACTOR, বেনিফ্যাক্টর একটা, এটার মানে কি? দাতা বলতে পারি, দাতা। আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি, দানগ্রাহী। ক্লিয়ার? তো এটাকে আমরা ইংলিশে কি বলবো? সামওয়ান। মনে করো আমরা বেনিফিশিয়ারিকে কি বলবো? সামওয়ান হু টেকস অ্যাডভান্টেজেস ফ্রম সামথিং, বা সামওয়ান হু টেকস হেল্প ফ্রম সামওয়ান, যে অন্য কারোর কাছ থেকে দান গ্রহণ করে, হেল্প গ্রহণ করে, কোনো কিছু সুযোগ গ্রহণ করে, তাকে বলবো আমরা দানগ্রাহী। আর বেনিফ্যাক্টর কাকে বলবো? সামওয়ান হু গিভস মানি অর এনি সর্ট অফ হেল্প টু এনিওয়ান, সামওয়ান হু গিভস মানি অর হেল্প টু এনিওয়ান, তাকে কিন্তু আমরা বলবো কি? বেনিফ্যাক্টর, যে কাউকে সাহায্য করে, দাতা। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের সঠিক উত্তর কোনটা হচ্ছে? কোনটা হলো? এ ইজ দ্য কারেক্ট আনসার। টেস্টিমোনিয়াল বানানটা কিন্তু ভুল ছিল, এটা ই হবে। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 3। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখে নেব কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে দ্য কাউন্সিল প্রেসিডেন্ট, কাউন্সিলের সভার যে প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট কি বলছে? ইজ নোন, সে হয় পরিচিত, টু প্লে ডেভিলস অ্যাডভোকেট। মানে বলতে চেয়েছে কাউন্সিলের যে প্রেসিডেন্ট সে কিন্তু পরিচিত কিসের জন্য? টু প্লে ডেভিলস অ্যাডভোকেট, অফেন, প্রায়শই। এবার এটা একটা ইডিয়াম, দেখো লেখা আছে, এই যে হচ্ছে প্রেসিডেন্ট, দেখো প্রেসিডেন্ট সবসময় কি করে? লোকের সঙ্গে আর্গু করে, ঝগড়া করে, যে কোনো বিষয়ে, যে কোনো উপায়ে। তার মূল উদ্দেশ্য হচ্ছে কেউ কোনো প্রস্তাব রাখলে সেই প্রস্তাবের বিরোধিতা করতে হবে এবং তর্ক করতে হবে। ক্লিয়ার? এইবার দেখো টু প্লে, হ্যাঁ, তো প্লে মানে আমরা কি বলবো? প্লে মানে আমরা বলতে পারি, যেমন প্লে মানে খেলা করা, আবার প্লে মানে অভিনয় করা, আবার প্লে মানে হচ্ছে দায়িত্ব পালন করা। ক্লিয়ার? তো এখানে কি বলছে? টু প্লে ডেভিলস অ্যাডভোকেট। অ্যাডভোকেট মানে কি? অ্যাডভোকেট মানে বলতে পারি আমরা যে একজন আইনজীবী। আইনজীবীর কাজ কি? আইনজীবীর কাজ কিন্তু সবসময় তর্ক করা। ক্লিয়ার? তো তার যে মক্কেল, সেই মক্কেলকে সাপোর্ট করে, সমর্থনকে যে কোনো উপায়ে তাকে কিন্তু কেস থেকে বাইরে আনার জন্য তাকে সবসময় অ্যাডভোকেটকে কি করতে হয়? আইনজীবীকে কিন্তু তর্ক করতে হয়। ঠিক সেই রকমভাবে একজন ব্যক্তি যে কিনা প্রেসিডেন্ট কোনো একটা কাউন্সিলের, সে সবসময় তর্ক করে। ডেভিল মানে কি? শয়তান। তো শয়তানকে সাপোর্ট করার জন্য তার অ্যাডভোকেট কিন্তু সবসময় যে দোষ করেছে তাকে আমরা ডেভিল বলবো। সবসময় অ্যাডভোকেটকে কি করতে হবে? আইনজীবীকে কিন্তু তর্ক করতে হবে। ঠিক এই রকম হচ্ছে একজন ব্যক্তি যে কিনা তার মূল উদ্দেশ্য হচ্ছে তর্ক করা একজন প্রেসিডেন্টের। ক্লিয়ার? তো তাহলে আমরা এখান থেকে কি নেব অপশন? এটা কিন্তু ইডিয়াম। সি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন সি। ক্লিয়ার? টু আর্গিউ করা, জাস্ট ফর দ্য সেক অফ ইট, মানে শুধুমাত্র তর্ক করার জন্য। দেখবে কিছু কিছু মানুষ এরকম আছে যে কোনো উপায়ে তাদের মূল উদ্দেশ্য কি? তর্ক করা। সেটা কোনো ভালো প্রস্তাব হোক বা খারাপ প্রস্তাব হোক, নিজেকে বড় প্রমাণিত করার জন্য কিছু কিছু মানুষ দেখবে সবসময় তর্ক করে থাকে, সবসময় জিততে চায়। তো এটাকেই বলছে যে শুধুমাত্র তর্ক করার জন্য যে সমস্ত ব্যক্তিরা রেডি থাকে
তাদের কাজকেই আমরা বলবো টু প্লে ডেভিলস অ্যাডভোকেট। ক্লিয়ার? শয়তানের আর কি আইনজীবীর কাজ করা। ক্লিয়ার? দায়িত্ব পালন করা। তাহলে 3 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেনে। কি বলছে দেখো, 4 নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। 4 নাম্বার কোয়েশ্চেন, হ্যাঁ 4 নাম্বার কোয়েশ্চেন বলছে যে when it comes to playing the guitar, বলছে যখন গিটার বাজানোর পালা হয়, জিম অলওয়েজ হিটস দ্য নেইল অন দ্য হেড। দেখো এটাও কিন্তু একটা ইডিয়াম, এটাও হচ্ছে একটা ইডিয়াম। ক্লিয়ার? তো এই ইডিয়ামের মিনিংটা কি আমাদেরকে বুঝতে হবে। দেখো একটা ছেলে কিন্তু, মনে করো ছেলেটার নাম জিম, সে কিন্তু যখনই গিটার বাজানোর পালা আসে, তাই বলছে when it comes to playing the guitar, যখন গিটার বাজানোর পালা আসে, জিম অলওয়েজ হিটস দ্য নেইল। নেইল মানে কি? নেইল মানে হচ্ছে NAIL, নেইল মানে নখ, আবার নেইল মানে হচ্ছে পেরেক। তাহলে এখানে নেইলের মানে হচ্ছে পেরেক। ক্লিয়ার? পেরেক, নেইলের মিনিং হচ্ছে কি? নেইলের মিনিং হচ্ছে পেরেক। ওকে, তাই বলছে পেরেকের মাথায় হিট করতে বলছে। দেখো আমরা যখন একটা পেরেক পুঁতবো, ভালো করে বোঝো, একটা পেরেক, এরকম পেরেক থাকে, তো এই হচ্ছে পেরেক। তাহলে পেরেক যখন পুঁতবো, পেরেককে কিন্তু আমরা হাতুড়ির দিয়ে পেরেকের মাথায় আঘাত করব, এই জায়গাটাতেই কিন্তু আঘাত করব। ক্লিয়ার? তাহলে পেরেক পুঁততে গেলে পেরেকের মাথায় আঘাত করতে হয়, তাহলে এই কাজটাকে আমরা সঠিক কাজ বলবো। তাই বলছে কি জিম যখনই গিটার বাজানোর পালা আসে, সে কিন্তু হিটস দ্য নেইল, পেরেকটাকে আঘাত করে, অন দ্য হেড, পেরেকের মাথাতেই আঘাত করে। তার মানে কি কাজ সঠিকভাবে করে, সে ভালোভাবে গিটার বাজাতে পারে। ক্লিয়ার? মানে কোনো কাজ সঠিকভাবে করা, তার মানেই হচ্ছে কি হিট দ্য নেইল অন দ্য হেড। ক্লিয়ার? তাহলে অপশনে চলে আসো, ডাজ সামথিং রাইট, সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে আমাদের 4 কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার। গিটার বাজানোর পালা হলে জিম কিন্তু সঠিকভাবে কাজটা করে। ওকে, 4 সি এর উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 5 কি বলছে আমরা দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 5 বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। বলছে বাছো কোন শব্দটা আর কি ভুল আছে, ভুলভাবে স্পেল করা আছে। রাইম, দেখো RHYM, রাইম মানে কি? রাইম মানে হচ্ছে ছন্দ। রেলিভেন্ট মানে কি? দেখো রাইম RHYME, রাইম মানে ছন্দ, একদম ভুল নেই স্পেলিংয়ে। রেলিভেন্ট RELEVANT, রেলিভেন্ট মানে কি? রেলিভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। ক্লিয়ার? কোনো ভুল নেই রেলিভেন্ট স্পেলিংয়েও। সাকসেসফুল মানে কি? সাকসেসফুল মানে হচ্ছে সফল। ওকে, SUCCE, এখানে আর একটা S হবে। সাকসেসে দুটো ই, সাকসেসে দুটো সি, একটা ই, দুটো এস, দুটো সি দুটো এস। সাকসেস SUCCESS, সাকসেসফুল FUL। ক্লিয়ার? সফল। কিউই মানে কি? কিউই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কিউই স্পেলিংটা, QUEUE। কিউই মানে হচ্ছে শাড়ি, কিউই মানে হচ্ছে শাড়ি। ক্লিয়ার? আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় না, সেই শাড়িকে বলা হয়। ক্লিয়ার? তাহলে এখানে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা? সি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে কিন্তু ভুল আছে স্পেলিংটা, 5 সি উত্তর। দেখো ব্যক্তি কিন্তু সফল হয়েছে, খুব খুশি হয়েছে। ক্লিয়ার? সাকসেসফুল ব্যক্তিটি, 5 সি উত্তর। এবার যাবো নেক্সট 6 দাগ কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 6। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 6 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে দ্য কোম্পানি ওয়াজ অন থিন আইস। ক্লিয়ার? এটাও কিন্তু একটা ইডিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এবার এখানটা আগে ছবিতে আসবো, ছবি থেকে আমরা উত্তরে যাব। প্রশ্ন কি বলেছে? কোম্পানিটি ওয়াজ ছিল, অন থিন আইস মানে পাতলা বরফের ওপরে দাঁড়িয়েছিল। এইবার মনে করো একটা, এখানে ছবিটা ভালো করে ফলো করো, যে একটা জলাশয়, তার ওপরে ঠান্ডা পড়েছে বলে একটা পাতলা একটা বরফের আস্তরণ পড়েছে। দেখো তোমরা বুঝতে পারছো দেখে, ছবিটা দেখে। তাহলে মনে করো কি এর ওপরে গিয়ে কোনো একজন ব্যক্তি দাঁড়ালো, বরফের আস্তরণটা এতটাই পাতলা, কোনো প্রেসার পড়লে, কোনো চাপ পড়লেই, কোনো ওজন ওর উপরে এসে পড়লেই কিন্তু যখন তখন ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, আর ভেঙে গেলেই কিন্তু একদম জলাশয়ের নিচে। বুঝতে পারছো কিন্তু সিচুয়েশনটা খুবই কঠিন পরিস্থিতি, একটা রিস্কি কিন্তু একটা জিনিস। ঠিক আছে? যখন তখন বিপদ ঘটতে পারে এর উপরে দাঁড়ানো মানে। ক্লিয়ার? তাই বলছে দ্য কোম্পানি ওয়াজ অন থিন আইস। তাহলে কোম্পানিটা থিন আইস, পাতলা বরফের উপরে দাঁড়িয়েছিল, তার মানে কিন্তু একটা বিপজ্জনক। প্রিক্যারিয়াস মানে কি? প্রিক্যারিয়াস মানে বিপজ্জনক। তোমরা এর আগে কিন্তু যে ভোকাবুলারি অ্যান্টোনিম সিনোনিমের ক্লাস, তাতে কিন্তু পেয়েছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই বলছে কি অন থিন আইস, তার মানে ইন আ প্রিক্যারিয়াস, বিপজ্জনক, মারাত্মক বা একটা রিস্কি সিচুয়েশনের মধ্যে থাকা, একটা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে থাকা। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে বরফের উপরে দাঁড়ানো মানে পাতলা আস্তরণ, যখন তখন বিপদ ঘটতে পারে, এটা একটা রিস্কি সিচুয়েশন, একটা বিপজ্জনক সিচুয়েশন। 6 এর ডি উত্তর। এবার যাবো নেক্সট।
হ্যাঁ, নেক্সট 7 দাগ আমাদের কি বলছে আমরা কিন্তু দেখবো। 7 দাগ আমাদের বলছে কি, 7 দাগ বলছে শি পারফর্মড দ্য ডান্স রুটিন। ক্লিয়ার, সে পারফর্ম করেছিল, ইডি আছে কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, ইরার করছি আমরা, মাথায় রাখতে হবে। শি পারফর্মড দ্য ডান্স রুটিন, সে ডান্স রুটিনটা কিন্তু পারফর্ম করেছিল পারফেক্ট। এবার বোঝো, এই পারফেক্ট মানে কিন্তু একদম ঠিক, আর একটা ওয়ার্ড আছে কি পারফেক্টলি, সঠিকভাবে। এবার আমাদেরকে বুঝতে হবে এই পারফেক্ট ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, ADJ, আর পারফেক্টলি যদি আমি বলি পারফেক্টলি, ক্লিয়ার, PERFECTLY, পারফেক্টলি ওয়ার্ডটা কিন্তু অ্যাডভার্ব। এইবার তোমাদেরকে বুঝতে হবে অ্যাডজেক্টিভ নাউনকে ডিফাইন করে, অ্যাডভার্ব ভার্বকে ডিফাইন করে, তাই তো? তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এই পারফেক্ট ওয়ার্ডটা দিয়ে অ্যাকচুয়ালি কাকে ডিফাইন করতে চেয়েছে, কার সম্পর্কে বলতে চেয়েছে সেটা বুঝতে হবে। আচ্ছা, লাইনটা পুরোটা পড়ে নিই। শি পারফর্ম দ্য ডান্স রুটিন, সে পারফর্ম করেছিল, এটা হচ্ছে ভার্ব, এই ওয়ার্ডটা ভার্ব, ক্লিয়ার। এবার ডান্স পারফর্মটা, ডান্স রুটিনটা কিভাবে পারফর্ম করেছিল, সঠিকভাবে। তাহলে এই পারফেক্ট ওয়ার্ডটা কাকে ডিফাইন করছে, ভার্বকে ডিফাইন করছে। ভার্বকে ডিফাইন করলে অ্যাডভার্ব, তাহলে পারফেক্ট হবে না, আমাদের কি হবে, পারফেক্টলি হবে, পারফেক্ট উঠে গিয়ে, ক্লিয়ার। হ্যাঁ, এবার ইমপ্রেস করেছিল, সবাইকে মুগ্ধ করেছিল, এভরিওয়ান, সবাইকে, ক্লিয়ার। তাহলে পারফেক্টে ভুল আছে আমাদের, বি ইজ দ্য কারেক্ট আনসার। অ্যাকচুয়ালি এখানে কিন্তু তোমাদের AB করে দেওয়া নেই, 1 2 3 4 করে দেওয়া নেই, ইররটা শুধুমাত্র পার্ট তুলে দিয়েছে, কোন পার্টটা ভুল সেই পার্টটা তোমাদের সঠিক উত্তর হবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার, পারফেক্টটা পারফেক্টলি হবে। ওকে, 7-এর বি উত্তর। এবার যাবো নেক্সট। দেখো, একটা মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে তার ডান্স পারফরমেন্সটা কিন্তু করছে, ওকে, পারফেক্টলি করছে। এবার যাবো নেক্সট, কী বলছে দেখো 8 দাগ। হ্যাঁ, কোয়েশ্চেন নম্বর 8 কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। কোয়েশ্চেন নম্বর 8 বলছে উইথ অল দেয়ার লিটল কমফোর্টস ডিস্ট্রয়েড। উইথ অল দেয়ার লিটল কমফোর্টস ডিস্ট্রয়েড মানে বলতে চেয়েছে তাদের কাছে যে লিটল, অল্প একটু কমফোর্ট ছিল, সেই কমফোর্টটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো। ক্লিয়ার, কিছু মানুষ, ছবিটা দেখো তো বুঝতে পারছো, পুরো হতদরিদ্র, খুবই অসহায় অবস্থা, তাদের কাছে যে অল্প একটু কমফোর্ট ছিল সেই কমফোর্টটা পুরোপুরি, আরামটা পুরোপুরি, ভালো পরিস্থিতিটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছিলো। এবং সেই ধ্বংসের সাথে, উইথ, সেই ধ্বংস নিয়ে, আরাম ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংস নিয়ে দ্য সারভাইভার্স, তাহলে যারা সারভাইভ করে, টিকে থাকে, তাদেরকে আমরা সারভাইভার্স বলি। দ্য সারভাইভার্স মানে এই সমস্ত ব্যক্তিরা, ওয়্যার থ্রোন, তাদেরকে ছুঁড়ে মারা হয়েছিল, ছুঁড়ে ফেলা হয়েছিল, স্টিল ফার্দার। দেখো, আমি, যারা রেগুলার ক্লাস করো তারা জানে FARTHER, ফার্দার, এই ওয়ার্ডটা মানে হচ্ছে দূরবর্তী, দূরবর্তী। যখন আমরা দুটো জায়গার মধ্যে কোনটা বেশি দূরে তুলনা করব, কম্প্যারেটিভ ডিগ্রি করব, তখন কিন্তু শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা FARTHER ইউজ করব। আর যখন আর বলবে, আর বা পরবর্তীতে, FURTHER, ফার্দার, যখন বাংলা মিনিং আসবে আর, তখনই হবে কি FURTHER, ফার্দার। মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তাহলে এখানে কি বলছে, তাদের সমস্ত অল্প যে কমফোর্ট সেটা ডিস্ট্রয়েড হয়ে গেছিলো, এবং তার সাথে দ্য সারভাইভার্স, অসহায় ব্যক্তিগুলো, ওয়্যার থ্রোন, তাদেরকে আরও ছুঁড়ে মারা হয়েছিল, স্টিল ফার্দার, আরও ফার্দার মানে আরও তাদেরকে ছুঁড়ে মারা হয়েছিল, ব্যাক ইনটু বারবারিজম। বারবারিজম মানে কি, বর্বরতা, তাদেরকে আরও বর্বরতার মধ্যে ঠেলে দেওয়া হয়েছিল। তাহলে আরও লাগছে, তাহলে আমাদের FAR হবে না, FURTHER হবে, ক্লিয়ার। তাহলে স্টিল ফার্দার। এবার এটা কিন্তু ইমপ্রুভ করতে বলেছে, তাহলে হবে কোনটা দেখো, বি ইজ দ্য কারেক্ট আনসার, স্টিল ফার্দার, FURTHER, ফার্দার, ব্যাক ইনটু বারবারিজম, বি ইজ দ্য কারেক্ট আনসার। কোনো একজন সংস্থা, কোনো একটি দেশের সরকার বলতে পারি আমরা, বা তাদের পরিস্থিতি, বাজে পরিস্থিতি, তাদেরকে কি করেছিল, আরও কিন্তু বর্বরতার মধ্যে ঠেলে দিয়েছিল, ক্লিয়ার। তাহলে আমরা যাব, এ দাগ নেব না কেন, দেখো কোনো কিছুর মধ্যে ঠেলে দিচ্ছে, এখানে কিন্তু ফর হবে না, ইনটু একদম কারেক্ট আনসার, এ কাটা, সি ইজ দ্য কারেক্ট আনসার, নো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, স্টিল আর লিটিল, ফার্দার, FAR নিয়েছে, ডিও কাটা, ক্লিয়ার। তাহলে কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার, 8-এর বি। এবার যাবো নেক্সট কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, পারহ্যাপস, সম্ভবত, মাই ফ্যামিলি, আমার পরিবার, ভিজিট করবে দ্য তাজমহল নেক্সট মান্থ, ক্লিয়ার। দেখো, শুধু ভিজিট হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে হচ্ছে কি, পরিদর্শন করে, ঠিক আছে, পরিদর্শন করে, শুধু ভিজিটের মানে হচ্ছে, ভিজিট মানে পরিদর্শন করা, তাহলে পরিদর্শন
পরিদর্শন করা। তাহলে ইট মানে খাওয়া, তাহলে আই ইট আমি খাই, তাহলে আমার ফ্যামিলি ভিজিট করে, ক্লিয়ার, পারহ্যাপস মাই ফ্যামিলি ভিজিট করবে দ্য তাজমহল নেক্সট মান্থে। এইবার এখানে কিন্তু এই বাক্যটা হচ্ছে ইরর, দেখো লেখা আছে ইরর, প্রত্যেকটা পার্ট মেনশন করে দিচ্ছে কোন পার্টে ভুল হয়, ভালো করে বোঝো। নেক্সট মান্থ, তাহলে এখানে নেক্সট মান্থ বলেছে মানে কি এখনও কিন্তু আসেনি, এটা হবে আমাদের কি ফিউচার টেন্স, এটা হবে কি আমাদের নেক্সট মান্থটা আমাদের কি হবে, নেক্সট মান্থটা কিন্তু আমাদের হবে ফিউচার টেন্স, FUTURE, ফিউচার মানে ভবিষ্যৎকাল, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে নেক্সট মান্থ দেখে আমরা বুঝছি এখনও ভিজিট করেনি, করবে ভবিষ্যতে। তাহলে ভবিষ্যৎকাল ইউজ করলে, ভবিষ্যৎকাল ব্যবহার করতে চাইলে আমাদের কি আসবে, শ্যাল বা উইলের যে কোনো একটা আসবে, তারপরে মেন ভার্বের আমরা কিন্তু ফার্স্ট ফর্ম দেবো। তাহলে মাই ফ্যামিলি উইল ভিজিট, এই ভিজিটের আগে এখানে কিন্তু একটা উইল বসবে, ক্লিয়ার, বোঝা গেল। উইল ভিজিট দ্য তাজমহল নেক্সট ইয়ার তাজমহল ভিজিট করবে আমার ফ্যামিলি। তাহলে কোথায় ভুল হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার, এই ভিজিটের আগে একটা উইল বসবে, উইল ভিজিট, ক্লিয়ার, 9-এর ডি উত্তর। এবার যাবো নেক্সট 10 দাগ কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 10 মাথায় রাখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 10 বলছে ইন আমেরিকাতে মোস্ট অফ দ্য পিপল, বেশিরভাগ মানুষজন, ক্যান স্পিক, পারে কথা বলতে বা তারা কথা বলে, দ্য ইংলিশ ওয়েল। এইবার দেখো এখানে ইংলিশ মানে কিন্তু কোনো দেশকে বলেনি, এখানে ইংলিশ মানে এখানে ইংলিশ মানে কি বলতে চেয়েছে, এখানে ইংলিশ মানে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ক্লিয়ার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এইবার তোমাদেরকে বলে রাখি, ভাষার আগে কিন্তু কোনো আর্টিকেল দা হবে না, কোনো ল্যাঙ্গুয়েজের আগে, LANGUAGE, কোনো ল্যাঙ্গুয়েজের আগে কিন্তু আর্টিকেল দা বসবে না, ক্লিয়ার। দ্য জিওগ্রাফি, দ্য ম্যাথামেটিক্স, দ্য ইংলিশ আমরা বলবো না, ক্লিয়ার। যেমন সাবজেক্ট, আমি সাবজেক্ট বললাম, কোনো সাবজেক্টের কথা মেনশন করতে গেলে তার আগে দা হবে না, এখানে ল্যাঙ্গুয়েজ আমরা সাবজেক্ট লিখে দিই, SUBJECT, ক্লিয়ার, তার আগেও কিন্তু দা হবে না। তাহলে ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্টের কথা বললে তার আগে আর্টিকেল দাটা বসবে না। তাহলে এখানে ভুল কোথায় আছে আমাদের, দেখো এই পার্টটাই দাটা হবে না, শুধু ইংলিশ হবে, কারণ এখানে ভাষা বলেছে, ল্যাঙ্গুয়েজ। তাহলে ইন আমেরিকা মোস্ট অফ দ্য পিপল ক্যান স্পিক ইংলিশ ওয়েল, ক্লিয়ার। তাহলে আমাদের কোথায় আছে দেখো, দা ইংলিশ, হ্যাঁ, তাহলে এক নাম্বার আমাদের এ পার্টে কিন্তু ভুল আছে, এ ইজ দ্য কারেক্ট আনসার, এখানে দাটা হবে না, ক্লিয়ার, 10-এর এ উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, এখানে ছবিটা কী ছিল, ছবিটা কিন্তু আমাদের একটা নিউ ইয়র্কের ছোট্ট পিকচার, ক্লিয়ার। তো এবার যাবো কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে বাটারফ্লাই ওয়াজ অ্যাট্রাক্টেড, একটা নির্দিষ্ট বাটারফ্লাই কী হয়েছিল, আকর্ষিত হয়েছিল। দেখো অ্যামিজ আর ওয়াজ বেরের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ, ক্লিয়ার। তো বলতে চেয়েছে বাটারফ্লাই ওয়াজ অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়েছিল, টুয়ার্ডস দ্য ব্রাইট ফ্লাওয়ার্স, দেখো একটা উজ্জ্বল ফুল, সেই উজ্জ্বল ফুলের প্রতি কিন্তু এই বাটারফ্লাইটা কিন্তু আকর্ষিত হয়েছিল। এখানে কি বলেছে, অ্যাট্রাক্টেডের তলায় দাগ দিয়ে বলেছে অ্যান্টোনিম করতে। অ্যাট্রাক্টেড মানে কি, অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকর্ষিত হওয়া, অ্যাট্রাক্টেড মানে কি, আকর্ষিত হওয়া, ওকে, তাহলে আকর্ষিত হয়েছিল। রেকন মানে আমরা কি বলবো, রেকন মানে আমরা বলবো হচ্ছে গণ্য করা বলতে পারি, গণ্য করা, মান্য করা বা বিবেচনা করা, বিবেচিত করা, ক্লিয়ার। রিপালসড মানে কি, রিপালস মানে আমরা বলতে পারি বিতাড়িত করা, রিপালস মানে হচ্ছে বিতাড়িত করা। আর আর্গিউ মানে তর্ক করা, আর্গিউ শুধু এই আর্গিউ মানে তর্ক করা, রিআর্গিউ বলে কোনো কথা হয় না। রিকার মানে কি, রিকার মানে আমরা বলতে পারি পুনরায় ঘটা, রিকার মানে আমরা বলতে পারি যে পুনরায় ঘটা, ক্লিয়ার। তাহলে আমাদের অ্যান্টোনিম চেয়েছে, সঠিক উত্তরে আমরা চলে যাব। সঠিক উত্তর কি বলছে দেখো, অ্যাট্রাক্টেড মানে আকর্ষিত হওয়া, তাহলে বিতাড়িত করা, মোহমুক্তি করা বলতে পারি। রিপালস ইজ দ্য কারেক্ট আনসার, রিপালস, ক্লিয়ার। রেকন মানে গণ্য করা, রিপালস মানে বিতাড়িত করা, হটিয়ে দেওয়া, ঠিক আছে, সরিয়ে দেওয়া, ওকে, প্রতিহত করা। একজন আকৃষ্ট হচ্ছে, তাকে কিন্তু আমি সেখান থেকে সরিয়ে দিলাম, প্রতিহত করছি, ক্লিয়ার। রিপালস ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অ্যাট্রাক্টেড ওয়ার্ডের, ক্লিয়ার। তাহলে 11 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে কি দেখো, এটাও কিন্তু একটা ইররের কোয়েশ্চেন, বলছে প্লিজ দয়া করে এক্সপ্লেইন মি, দয়া করে আমাকে ব্যাখ্যা করো। এখানে কিন্তু বলেছে এই ব্যাপারটা বুঝতে হবে, এই অংশটুকু, প্লিজ এক্সপ্লেইন মি, দয়া করে আমাকে ব্যাখ্যা করো। কিন্তু বিষয়টা কিন্তু সেটা নয়, আমাকে ব্যাখ্যা করতে বলছে না, আমার কাছে ব্যাখ্যা দাও,
হাউ কিভাবে দিস প্ল্যান এই পরিকল্পনাটা ডিড নট ওয়ার্ক কাজ করেনি। তাহলে ভালো করে বোঝো এখানে কিন্তু ইংলিশের এই পার্টটা ভুল হয়েছে। কোনো একজন ব্যক্তি সে জানতে চেয়েছে যে আমার কাছে ব্যাখ্যা দাও, আমাকে ব্যাখ্যা করো না। দুটো ওয়ার্ডের মিনিং আছে। এক্সপ্লেইন মি মানে হচ্ছে কি, এক্সপ্লেইন মি মানে হচ্ছে আমাকে ব্যাখ্যা করো, আমাকে ব্যাখ্যা করো, এক্সপ্লেইন মি। আর একটা লাইন যদি আমি বলি যে এক্সপ্লেইন টু মি মানে আমার কাছে ব্যাখ্যা দাও। ক্লিয়ার? আমার কাছে ব্যাখ্যা দাও, এই হবে না, ব্যাখ্যা, আমার কাছে ব্যাখ্যা দাও। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে আমাকে ব্যাখ্যা করো, একটা আমার কাছে ব্যাখ্যা দাও। তাহলে এক্সপ্লেইন মিটা উঠে যাবে, এক্সপ্লেইন টু মি হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ভুল কোথায় আছে? ডি পার্টে ভুল আছে, 12 ডিতে কিন্তু ভুল আছে। এক্সপ্লেইন মি হবে না, এক্সপ্লেইন টু মি হবে। প্লিজ এক্সপ্লেইন টু মি, দয়া করে আমার কাছে বলো, আমাকে বলো হাউ দিস প্ল্যান ডিড নট ওয়ার্ক, কী করে কিন্তু এই প্ল্যানটা কাজ করেনি। 12 ডি উত্তরে যাবো। নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে যে 13 কোয়েশ্চেন নম্বর 13। কোয়েশ্চেন নম্বর 13 কী বলছে? আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস। ঠিক আছে, একদম যে অতি শৈশবকাল, সেই শৈশবকালের যে এক্সপিরিয়েন্সেস, যে অভিজ্ঞতাগুলো হ্যাভ এ ড্যাশ ইম্প্যাক্ট, একটা কি ইম্প্যাক্ট ফেলে, একটা কি প্রভাব ফেলে অন ব্রেইন ডেভেলপমেন্ট, মানে ব্রেনের যে বিকাশ, মস্তিষ্কের বিকাশের ওপরে কিন্তু একটা প্রভাব ফেলে এবং সেটা অ্যাফেক্ট করে, যে বিকাশটা কিন্তু অ্যাফেক্ট করে কি লার্নিং, আমাদের শিখনে, হেলথ, স্বাস্থ্যে, বিহেভিয়ার, আমাদের যে আচরণ, সেই আচরণেও প্রভাব ফেলে আলটিমেটলি, এবং শেষমেশ প্রোডাক্টিভিটি মানে কি আমাদের সৃজনশীলতা, এবং যে ইনকাম, আমরা যে ইনকাম করি সেই ইনকামেও কিন্তু প্রভাব ফেলে। মানে একদম ছোটোবেলায় আমরা যেমনটা শিখব, যেমনটা দেখব, তেমনটাই কিন্তু হব, সেটাই বলতে চেয়েছে। ভালো দেখলে আমরা ভালো হব, খারাপ দেখলে কিন্তু আমরা খারাপ হব, সেটাই বলতে চাইছি। এবার বিষয়টা কি, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কী হবে সেটা বসাতে হবে। তো বলছে আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস হ্যাভ এ ড্যাশ ইম্প্যাক্ট, কী ইম্প্যাক্ট থাকে, একটা গভীর ইম্প্যাক্ট ফেলে এই সমস্ত বিষয়ের উপরে, আমাদের মানসিকতা, আমাদের স্বাস্থ্য, ক্লিয়ার, আমাদের আচরণ। তাহলে আমরা অপশানের মিনিংগুলো আগে দেখে নেব। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে সঠিক। ক্লিয়ার? প্রোফাউন্ড মানে কি? প্রোফাউন্ড মানে হচ্ছে একটা বিরাট বা গভীর। বেসিক মানে কি? বেসিক মানে হচ্ছে মৌলিক। বেসিক মানে হচ্ছে মৌলিক। সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা, ওপরে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস হ্যাভ এ প্রোফাউন্ড ইম্প্যাক্ট, একটা গভীর ইম্প্যাক্ট ফেলে, প্রগাঢ় ইম্প্যাক্ট ফেলে অন ব্রেন ডেভেলপমেন্ট। আর বাদ বাকি ব্রেন ডেভেলপমেন্ট হলে সেটা আমাদের কিসে এফেক্ট করবে? লার্নিং, হেলথ, বিহেভিয়ার, আলটিমেটলি প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনকাম। তার কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। হয়ে যাবো নেক্সট 14 কী বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 14 মানে 14। হ্যাঁ, 14 কী বলছে দেখো, বলছে হি ওয়াজ অ্যাডমায়ার্ড, তাকে প্রশংসা করা হয়েছিল ফর ইন্ট্রোডিউসিং ওয়েলফেয়ার প্রোগ্রাম, যে ওয়েলফেয়ার প্রোগ্রাম করেছিল, সকলের যে কল্যাণ, সেই কল্যাণমূলক যে অনুষ্ঠান করেছিল, সেই অনুষ্ঠানের জন্যে তাকে সবাই অ্যাডমায়ার করেছিল, তাকে কিন্তু প্রশংসা করা হয়েছিল, সে প্রশংসিত হয়েছিল। ক্লিয়ার? ওয়াজ অ্যাডমায়ার্ড আছে, ওয়াজ অ্যাডমায়ার্ড কিন্তু প্যাসিভ, অন্য কারোর দ্বারা প্রশংসিত হয়েছিল। এবার অ্যাডমায়ার্ডের অ্যান্টোনিম বলেছে। তাহলে অ্যাডমায়ার্ড মানে কি? প্রশংসিত করা। ডেসপাইসে চলে আসো। ডেসপাইস মানে হচ্ছে ঘৃণা করা, ডেসপাইস মানে হচ্ছে ঘৃণা করা। কনফেস মানে কি? কনফেস মানে হচ্ছে স্বীকার করা বলতে পারি আমরা, কনফেস মানে হচ্ছে স্বীকার করা। অ্যাপ্রিসিয়েট মানে কি? অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে তারিফ করা, অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে তারিফ করা। সাকসিড মানে কি? সাকসিড মানে তোমরা সবাই জানো, সফল হওয়া। সাকসিড মানে সফল হওয়া। দেখো ছবিটা দেখলে বুঝতে পারবে, কেউ একজন পারফরমেন্স করছে সামনে, আর কিন্তু হাততালি ক্ল্যাপিং করে তাকে অ্যাডমায়ার করছে, প্রশংসা করছে। ক্লিয়ার? তাহলে প্রশংসা করা অ্যান্টোনিম কিন্তু ডেসপাইস, ডেসপাইস মানে ঘৃণা করা। ক্লিয়ার? তাহলে এ ইজ দ্য সঠিক যে অ্যান্টোনিম অ্যাডমায়ারে। এবার যদি আমরা এখান থেকে সিনোনিমও পেয়ে যাবো, দেখো অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েট মানেও কিন্তু তারিফ করা, এটাকে কিন্তু আমরা সিনোনিম বলতে পারি অ্যাডমায়ার্ড। তাহলে অ্যান্টোনিম আমাদের চেয়েছে 14 এ উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন 15 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 15 বলছে এ শুদ্ধ ভয়েস। ভয়েস মানে কি? ভয়েস মানে গলার স্বর। ক্লিয়ার? গলার স্বর, ভয়েস। বলছে একটা শুদ্ধ ভয়েস। শুদ্ধ মানে কি? এখান থেকে আমরা ব্যাপারটা বুঝবো। দেখো একজন মেয়ে, কিন্তু ছোট্ট মেয়ে গান করছে, তাই বলছে তার ভয়েসটা খুবই মিষ্টি, স্নিগ্ধ। তাই বলছে একটা স্নিগ্ধ ভয়েস মাস্ট কনভে। কনভে করা মানে কি? কনভে করা মানে হচ্ছে
কোনো বার্তা বহন করা। তাই বলছে একটা যে স্নিগ্ধ ভয়েস, স্নিগ্ধ গলার স্বরের অবশ্যই কিন্তু বহন করা উচিত কী কী, বোথ কনফিডেন্স, সেই ভয়েসের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে, অ্যান্ড ইন্টিমেসি, একটা আন্তরিকতা থাকবে। ক্লিয়ার? তাই বলতে চেয়েছে। এইবার বিষয়টা হচ্ছে তোমাদেরকে ছোট্ট করে বুঝতে হবে, SOOTHE, সুদ। এই সুদ মানে হচ্ছে কি, সুদ মানে আমরা বলতে পারি শান্ত করা। ক্লিয়ার? এটা কিন্তু ভার্ব, শান্ত করা, এবং এই ওয়ার্ডটা সুদ ওয়ার্ডটা কিন্তু ভার্ব। আর একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি, সেই ওয়ার্ডটা হচ্ছে সুদিং, SOOTHING, সুদিং। সুদিং মানে কি, শান্ত বা স্নিগ্ধ আমরা বলতে পারি, শান্ত বা শীতল বা স্নিগ্ধ, গয়ে ধয়। ওকে, স্নিগ্ধ, গয়ে ধয়। তাহলে এই ওয়ার্ডটা কি, স্নিগ্ধ, সুদিং ওয়ার্ডটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। সুদিং ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের এখানে ভয়েস শব্দকে ডিফাইন করছে এই সুদ শব্দটা, বলছে এ সুদ ভয়েস হয় না, সুদ তো ভার্ব না, ভার্ব তো, তাহলে ভার্ব তো অন্য কাউকে ডিফাইন করবে না, ভার্ব মানে একটা কাজ করা বোঝাচ্ছে। এখানে বলতে চেয়েছে একটা স্নিগ্ধ স্বর। তাহলে ভয়েস শব্দটা কি, ভয়েস শব্দটা হচ্ছে নাউন। তাহলে নাউনকে যে ডিফাইন করে তাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ। তাহলে সুদটা কি হয়ে যাবে, সুদটা কিন্তু আমাদের সুদিং হবে, সুদিং ভয়েস, SOOTHING, বোঝা গেল? তাহলে সুদটা সুদিং, এখানে কিন্তু ওয়ার্ডে ভুল, এটাও কিন্তু ইররের কোয়েশ্চেন। তাহলে আমাদের ভুল কোথায় আছে দেখো, ভুল কিন্তু আমাদের বি পার্টে আছে। বি পার্টে এ সুদ ভয়েসটা সুদিং ভয়েস হবে। ক্লিয়ার? একটা স্নিগ্ধ শব্দ বা একটা স্নিগ্ধ গলার স্বর, তার মধ্যে থাকবে কি, কনফিডেন্স, আত্মবিশ্বাস এবং আন্তরিকতা। ক্লিয়ার? 15 হ্যাঁ, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 16 কি বলছে দেখো, কোয়েশ্চেন নম্বর 16। কোয়েশ্চেন নম্বর 16 কি বলছে, বলছে এটা অ্যান্টোনিম বের করতে হবে। এমপ্যাথেটিক, এমপ্যাথেটিক মানে কি, আমরা বলতে পারি এমপ্যাথেটিক মানে হচ্ছে সহানুভূতিশীল, সহানুভূতিশীল, যার অন্যের প্রতি কিন্তু সহানুভূতি আছে, সহানুভূতিশীল, সহানুভূতিশীল। দেখো একজন বিপদে পড়েছে আর একজন কিন্তু হাত বাড়িয়ে দিচ্ছে, তার মানে এই ব্যক্তিটি কিন্তু সিম্প্যাথেটিক বা এমপ্যাথেটিক বলতে পারি। ক্লিয়ার? তাহলে অ্যান্টোনিম চেয়েছে লোনলি মানে কি, লোনলি মানে আমরা বলতে পারি একা বা নির্জন বলতে পারি। মার্সিলেস মানে কি, মার্সিলেস মানে হচ্ছে নির্দয়, যার মধ্যে কোনো দয়া নেই। ক্যারিসমেটিক মানে কি, আমরা বলতে পারি ক্যারিসমা মানে হচ্ছে প্রতিভা, তাহলে ক্যারিসমেটিক মানে হচ্ছে আমরা বলতে পারি প্রতিভাশালী বা প্রতিভাবান বলে দিলাম আমরা। ক্লিয়ার? আর ডি দাগেরটা কি বলেছে, ফ্রাস্ট্রেটেড মানে কি, ফ্রাস্ট্রেটেড মানে হচ্ছে বিষণ্ণ, যার কিন্তু মন মরা, ঠিক আছে, মন খারাপ, ফ্রাস্ট্রেটেড। তাহলে আমরা সঠিক উত্তরে চলে যাই। সঠিক উত্তর কি বলেছে দেখো, এমপ্যাথেটিক মানে সহানুভূতিশীল, মানে অনুভূতি যার মধ্যে আছে, দয়া আছে, মায়া আছে। ক্লিয়ার? মার্সিলেস অ্যান্টোনিম কারেক্ট, মার্সিলেস মানে নির্দয়। ক্লিয়ার? বোঝা গেল? বাদ বাকিগুলো ক্যারিসমেটিক ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, প্রতিভাবান মাথায় রাখতে হবে। লোনলি মানে একা, 16 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আর ফ্রাস্ট্রেটেড মানে বিষণ্ণ, এটাও মাথায় রাখতে হবে। 17 দাগ কি বলে দেখো, কোয়েশ্চেন নম্বর 17-এ চলে যাবো আমরা। কোয়েশ্চেন নম্বর 17 কি বলছে, হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট, যে, দেখো টোল্ড, এখানে টোল্ড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, মাথায় রাখতে হবে। তাহলে বাক্যটা কিন্তু পাস্ট টেন্স দিয়ে শুরু হচ্ছে। তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট হি গোজ, এখানে কেন V1, এটাকে V2 করতে হবে, ওয়েন্ট। ক্লিয়ার? তাহলে হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট, যে, হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গেছিল, টু বাই এ ল্যাপটপ, একটা ল্যাপটপ কিনতে। ক্লিয়ার? তাহলে ভুল কিন্তু গোজটা ওয়েন্ট। এবার অনেকের মনে হতে পারে যে স্যার আমরা গোজটাকে গোজ রেখে এই টোলটাকে টেলস করছি না কেন? একদম সুন্দর প্রশ্ন, যদি মাথায় তোমার এটা এসে থাকে। এবার বিষয়টা হচ্ছে, যখনই আমরা টেলস করব, ভালো করে বোঝো, হি আছে বলে টেল, ধরো ভার্বের ফার্স্ট ফর্ম করলাম, তাহলে টেল মানে কিন্তু বলা। তাহলে একজন ব্যক্তি নিশ্চয়ই প্রত্যেক দিন বাজারে যায় না, প্রত্যেক দিন বাজারে গিয়ে ল্যাপটপ কিনতে কেউ যায়? তাহলে প্রত্যেক দিন যায় না, শুধু টেল করলে, যদি গোজটাকে গোজ রেখে টেল করি, মানে সে আমাকে প্রত্যেক দিন বলে যে সে প্রত্যেক দিন বাজারে ল্যাপটপ কিনতে যায়, যেটা কিন্তু একদমই মিনিংলেস, অযৌক্তিক। সেই কারণে আমরা টোল্ডকে প্রাধান্য দেব, V2-কে প্রাধান্য দেব, V2-কে প্রাধান্য দিয়ে গোজটাকে ওয়েন্ট করব। মাথায় গেল? তাহলে এবার আমাদের ডি পার্টে ভুল, বুঝতেই পারছো, গোজটা ওয়েন্ট হবে। 17 ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 18 দাগ। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, বলছে দ্য এনার্জেটিক কিটেন, বলছে সেই যে এনার্জিওয়ালা যে কিটেনটা, বিড়ালের ছানাটা, ইজ প্লেফুল, সে কিন্তু সবসময় খেলতে থাকে, আফটার হ্যাভিং হিজ ব্রেকফাস্ট। এইবার বোঝো, কিটেন মানে বিড়ালের ছানা বলেছে, কিন্তু ছেলে বা মেয়ে বোঝা যাচ্ছে না। তাহলে যার ছেলে মেয়ে বোঝা যাবে না, তার প্রোনাউন হিসেবে আমরা কি ইউজ করব, ইট।
আর যদি র বা এর বলে তাহলে একটা এস দেবো, ইটস মানে এটার, বোঝা গেল, মাথায় থাকবে। তাহলে এখানে কি বলেছে, দ্য এনার্জেটিক কিটেন ইজ প্লেফুল, এনার্জেটিক সে এনার্জিতে ভরা, প্রাণ শক্তিতে ভরা ছোট্ট বিড়ালের ছানাটি ইজ প্লেফুল সে কিন্তু খুবই উৎফুল্ল, আফটার হ্যাভিং হিজ, এই হিজটা কি হবে তার, তাহলে ইটস হবে, কারণ ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না, ইটস ব্রেকফাস্ট, ক্লিয়ার। তাহলে কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এ বাদ বাকিগুলো বলে দিই, এই ইটস মানে কি, যখন কমা থাকবে ইটের পরে তার মানে হচ্ছে ইট ইজ মানে এটা হয়, শর্টে ইটস লিখি, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে 8-এর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 19 দা কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 19। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 19ও একটা ইররের কোয়েশ্চেন, বলছে কি, বলছে ইট ইজ কমনলি বিলিভ, এটা কিন্তু বিশ্বাস করা হয় একদম সর্বসাধারণভাবে, এটা কিন্তু সবাই বিশ্বাস করে, আমরা সকলেই বিশ্বাস করি, দ্যাট যে ডেমোক্রেসি গণতন্ত্র ইজ দ্য বেস্ট ফর্ম, গণতন্ত্র হলো সব থেকে বেস্ট ফর্ম অফ কি দ্য গভর্নমেন্ট, আর বলবো না যেহেতু আগে আমি ডেফিনিট আর্টিকেল দিয়ে দিয়েছি, ক্লিয়ার। তাহলে এখানে দ্য গভর্নমেন্ট আমরা কখন বলবো, আমরা বলতে পারি দ্য গভর্নমেন্ট, GOVT শর্টে লিখলাম, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো একটা দেশের বা কোনো একটা জায়গার গভর্নমেন্ট বললে তখন আমরা দ্য গভর্নমেন্ট দেবো, কিন্তু এখানে তো আমি আগে বলেই দিয়েছি সুপারলেটিভ ডিগ্রি বেস্ট, তার আগে আমি দা দিয়ে দিয়েছি, ক্লিয়ার। তো এখানে নর্মাল গভর্নমেন্টকে জেনারেলাইজ করেছে, পার্টিকুলারাইজ করেনি। কোনো ওয়ার্ডকে, কোনো নাউনকে পার্টিকুলারাইজ করলে, নির্দিষ্ট করে বললে তার আগে দা দেবো। তাহলে এখানে তো নির্দিষ্ট করে যে ওয়ার্ডটা মেনশন করছে বেস্ট ফর্ম, তার আগে আমরা দা দিয়ে দিয়েছি, সুপারলেটিভ ডিগ্রির আগে দা। কিন্তু এখানে গভর্নমেন্টকে পার্টিকুলারাইজ করছে না, কোনো একটা নির্দিষ্ট দেশের গভর্নমেন্ট নয়, পুরো সমস্ত গভর্নমেন্টকে বলছে, ক্লিয়ার। সেই কারণে কিন্তু গভর্নমেন্টের আগে দাঁটা দেব না। ইট ইজ কমনলি বিলিভড, এটা সবাই বিশ্বাস করে, দ্যাট যে ডেমোক্রেসি গণতন্ত্র ইজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, ক্লিয়ার, নর্মাল গভর্নমেন্ট হবে। ওকে, তাহলে কিন্তু আমাদের এই নাম্বার পার্টে ভুল, এ ইজ দ্য কারেক্ট আনসার। 19-এর গভর্নমেন্টের আগে দাঁটা হবে না, যেহেতু গভর্নমেন্টকে জেনারেলাইজ করেছে, পার্টিকুলারাইজ করেনি। ওকে, তাহলে 19-এর এ উত্তর। এবার যাবো নেক্সট, আমরা দ্য গভর্নমেন্ট অফ চায়না বলতে পারি, দ্য গভর্নমেন্ট অফ পেরু বলতে পারি, দ্য গভর্নমেন্ট অফ ইসরায়েল বলতে পারি, দ্য গভর্নমেন্ট অফ রাশিয়া, দ্য গভর্নমেন্ট অফ অস্ট্রেলিয়া, দ্য গভর্নমেন্ট অফ নিউজিল্যান্ড, ক্লিয়ার। তখন দা ইউজ করবো যখন নির্দিষ্ট কোনো একটা জায়গার গভর্নমেন্ট বলবে, ক্লিয়ার, পার্টিকুলারাইজ করছে তখন। 20 দা কি বলছে দেখো, 20 বলছে ওজন স্তর ইজ এ, কি বলেছে দেখো, আমরা আগে দেখে নিই, মিসস্পেলড ওয়ার্ড, একটা প্যাসেজ ছোট্ট করে 2-3টে লাইন দিয়েছে, তাতে দেখো কয়েকটা ওয়ার্ডের সাথে আমাদের আন্ডারলাইন করে দিয়েছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন ওয়ার্ডটা মিসস্পেলড, সঠিকভাবে উচ্চারণ করা নেই, ভুলভাবে কিন্তু করা আছে, স্পেলড করা আছে, হ্যাঁ লেখা আছে, সেটা আমাদেরকে খুঁজতে হবে, ক্লিয়ার। বলছে ওজন ইজ আ রিয়াক্টিভ, আমরা না পড়ে কিন্তু সরাসরি ইয়েতেও চলে যেতে পারি। তো প্রথমে বলছে কি রিয়াক্টিভ মানে কি, রিয়াক্টিভ মানে আমরা বলতে পারি প্রতিক্রিয়াশীল, রিয়াক্টিভ মানে হচ্ছে প্রতিক্রিয়াশীল। রিয়াক্টিভ স্পেলিং কি, রিয়াক্টিভের লাস্টে কিন্তু IVE থাকে, কিন্তু এখানে ইটা নেই, তাহলে ভুল আমরা কিন্তু প্রথমেই পেয়ে গেছি। রিয়াক্টিভ, ক্লিয়ার, মানে প্রতিক্রিয়াশীল বা সক্রিয় বলতে পারি, ক্লিয়ার। রেডিয়েশন মানে কি, রেডিয়েশন মানে বিকিরণ, রেডিয়েশনের স্পেলিংও আমাদের ঠিক আছে এখানে, RADI, রেডিয়েশন, TION, রেডিয়েশন মানে কি বিকিরণ, ক্লিয়ার, রেডিয়েশন। রিয়াক্টিভ মানে আমরা সক্রিয় বলতে পারি বা প্রতিক্রিয়াশীলও কিন্তু বলতে পারি, ক্লিয়ার। আর কনসেন্ট্রেশন মানে কি, কনসেন্ট্রেট করা, মনোযোগ দেওয়া। এখানে কনসেন্ট্রেশনের মানে কিন্তু আমরা পড়লে বুঝতে পারবো, এখানে কনসেন্ট্রেশন CON, CEN, TRA, TION, কনসেন্ট্রেশন মানে মনোযোগ, আবার কনসেন্ট্রেশন মানে কিন্তু ঘনীভবন, এক জায়গায় জমা হওয়াকে আমরা কিন্তু কনসেন্ট্রেশন বলি, ক্লিয়ার। কনসেন্ট্রেশন, CONCENTRATION, কনসেন্ট্রেশন, এটাকে আমরা কিন্তু বলতে পারি ঘনীভবন। ওকে, এক জায়গায় ঘনীভূত হলে, জমা হলে সেটাকে আমরা বলতে পারি ঘনীভবন। ওকে, আর একটা ওয়ার্ড হচ্ছে কি ভেজিটেশন মানে কি গাছপালা, স্পেলিংটা কি VEGE, ভেজিটেশন, TION মানে কি গাছপালা, ক্লিয়ার। এইবার আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, আমাদের কিন্তু রিয়াক্টিভে ভুল আছে, অপশান দেখো রিয়াক্টিভ, রেডিয়েশন। আচ্ছা, আমাদের এ নাম্বার ওয়ার্ডটাই কিন্তু এই যে দেখো, এ হচ্ছে তোমার আর কি মিসস্পেলড ওয়ার্ডটা খুঁজতে বলেছে, মিসস্পেলড ওয়ার্ডে এখানে আর কি বসে গেছে, ইটা কিন্তু হবে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার আমাদের, ক্লিয়ার, ইটা এখানে বসে গেছে।
এইবার বিষয়টা হচ্ছে আমাদের মিনিংটা বুঝতে হবে। মিনিং কি বলেছে দেখো, বলছে ওজোন ইজ আ রিয়াক্টিভ গ্যাস। ওজোন হচ্ছে একটা কি প্রতিক্রিয়াশীল একটা গ্যাস, দ্যাট ইজ নট অনলি ইম্পর্টেন্ট, সেটা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, ইন প্রোটেক্টিং আস, আমাদেরকে রক্ষা করতে, ফ্রম হার্মফুল আলট্রাভায়োলেট রেডিয়েশন, যে ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি আছে সেই রশ্মির হাত থেকে আমাদের শুধুমাত্র বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ তা নয়, বাট কি ইট ইজ অলসো আ গ্রিন হাউস গ্যাস, এটা আরও কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস, অ্যান্ড অ্যাট হাই স্মোক লেভেল কনসেন্ট্রেশন, যদি এবং এই গ্যাসটা, এই গ্রিন হাউস গ্যাসটা যদি একটা উচ্চ মাত্রায় ধোঁয়া, স্মোক কাকে বলে, স্মোক মানে হচ্ছে আমাদের স্মোক এবং ফগ, কুয়াশা এবং ধোঁয়ার সঙ্গে মিশে জমা হয়, তাহলে কিন্তু কি করবে, এই কনসেন্ট্রেশনটা, এই ঘনীভবনটা হার্মফুল টু হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অ্যান্ড ভেজিটেশন মানে গাছপালার জন্য ক্ষতিকর, সেটাই বলতে চেয়েছে। মিনিংও হয়ে গেল আমাদের, উত্তরও পেয়ে গেলাম। নেক্সট কোয়েশ্চেনে চলো। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কী বলছে, 21 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 21 বলছে হি সেইড দ্যাট, সে বলেছিল যে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। ভালো করে বোঝো, এটা কিন্তু একটা ন্যারেশনের কোয়েশ্চেন। তো বাক্যটা প্রথমে সাবজেক্টকে হি, তাহলে হি সেইড, এখানে কিন্তু সেইড কি আছে, সেইড কিন্তু V2-তে আছে, তাহলে হি সেইডস দ্যাট, সে বলেছিল যে, তাহলে আই মানে কে, আই মানে প্রথম ব্যক্তি, আমরা বলেছিলাম ন্যারেশনের ক্ষেত্রে ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তি বোঝায়, আর সব ক্ষেত্রে প্রথম ব্যক্তি, তাহলে আই মানে প্রথম ব্যক্তি, তাহলে আইটা হি হবে। এখানে সেইড বাইরে ছিল পাস্ট টেন্স, তাহলে হ্যাভটা কি হবে, হ্যাভটা কিন্তু হ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে হি সেইড দ্যাট হি হ্যাড, এই হ্যাভটা হ্যাড হবে, হি হ্যাড ফিনিশড মাই ওয়ার্কটা আমার কাজ, সে বলছে, একটা ছেলে বলছে আমার কাজ, তাহলে তার কাজ, এটা হিজ ওয়ার্ক হবে ইনডাইরেক্টলি। ক্লিয়ার? তাহলে এই চেঞ্জগুলো কোন অপশানে আছে আমরা দেখে নেব। দেখো, তাহলে হি হ্যাড ফিনিশড, হি, আচ্ছা যেটুকু আন্ডারলাইন করা আছে, আইটা হি হবে, হ্যাভটা হ্যাড হবে, ফিনিশড হিজ ওয়ার্ক, এ ইজ দ্য কারেক্ট আনসার, 21-এর এ উত্তর। হি সেইড দ্যাট হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। ওকে, এবার যাবো নেক্সট 22 দাগ কী বলছে আমরা দেখে নেব, কোয়েশ্চেন নম্বর 22। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 22 কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 22 বলছে যে এ পিয়ানো টিচার, একটা পিয়ানো শিক্ষক, ডেসক্রাইবড বর্ণনা দিয়েছিলেন, অ্যান ইন্টারেস্টিং এনকাউন্টার, তিনি বর্ণনা দিয়েছিলেন কি, একটা মজাদার, যে এনকাউন্টার মানে কি সাক্ষাৎ, তার সাক্ষাৎ হয়েছিল, যে সাক্ষাৎটা শি হ্যাড, তার হয়েছিল, উইথ এ ইয়ং লেডি, তার একটা ইয়ং যুবক লেডির সঙ্গে, ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়েছিল, সেই সাক্ষাৎটা, সেই মজাদার সাক্ষাৎটাকে তিনি বর্ণনা করেছিলেন। হু কেম, যিনি এসেছিলেন, টু ইনকোয়ার, আর কি ইনকোয়ারি করতে তিনি এসেছিলেন, খোঁজ নিতে এসেছিলেন, খবর নিতে এসেছিলেন, ওকে, গবেষণা নয়, মানে তদন্ত করতে এসেছিলেন, অ্যাবাউট মিউজিক লেসেন্স, মিউজিকের যে সমস্ত অধ্যায়, সেই অধ্যায় সম্পর্কে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ক্লিয়ার? তো এখানে একটা ছেলে ছবি দিয়েছি, পিয়ানো টিচার, মনে করো ইনি একজন মহিলা, তার, এই মহিলাটির আরও একজন মহিলার সঙ্গে দেখা হয়েছিল, সে কিনা এনার কাছে এসেছিল এনকোয়ারি করতে, খবর নিতে, যে মিউজিক লেসন অধ্যায় তার বিষয়ে কিন্তু খবর নিতে এসেছিল। এইবার এখানে কি বলেছে, মিসস্পেলড ওয়ার্ড, এই যে প্যাসেজটা দিয়েছে এখানে মিসস্পেলড ওয়ার্ড কোনটা আছে, আচ্ছা দেখে নিই আমরা কোথায় আছে। দেখো একদমই এনকাউন্টার, আচ্ছা দেখো এনকাউন্টার ওয়ার্ডটাই কিন্তু ভুল আছে। কোন কোন ওয়ার্ড বলেছে, ইন্টারেস্টিং স্পেলিং দেখো ভুল নেই, ইন্টারেস্টিং এখানে কি আছে, INTERESTING, ইন্টারেস্টিং মানে কি, মজাদার, ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার, স্পেলিং ঠিক আছে। এনকোয়ার মানে কি, এনকোয়ার মানে আমরা বলতে পারি তদন্ত করা বা খোঁজ নেওয়া। ক্লিয়ার? পিয়ানো ঠিক আছে, পিয়ানো মানে পিয়ানো, ক্লিয়ার। আর এনকাউন্টার, এই এনকাউন্টার স্পেলিংটা এখানে ভুল আছে, দেখো এ হয় না, এনকাউন্টার মানে সাক্ষাৎ করা, ই ইজ দ্য কারেক্ট আনসার, ENCOUNTER, এনকাউন্টার মানে সাক্ষাৎ করা। ক্লিয়ার? 22-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 23 দাগ কী বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 23 বলছে দ্য এক্সিকিউটিভস ওয়্যার রানিং অ্যারাউন্ড ইন সার্কেলস, এক্সিকিউটিভস যারা ছিলেন তারা কী করছিলেন, তারা কিন্তু রানিং, দৌড়াচ্ছিলেন, অ্যারাউন্ড চারিদিকে, গোল করে, ইন সার্কেল মানে সার্কেল করে, মনে করো কয়েকজন ব্যক্তি গোল করে ঘুরছে। এবার তারপরে কী হচ্ছে, উইদাউট এনি সাকসেস মানে কোনো ফলাফল তার আসছে না, মনে করো কয়েকজন ব্যক্তি এরকম গোল করে একে অপরের পেছনে পেছনে ছুটছে। ক্লিয়ার? গোল করে। ক্লিয়ার? তাহলে এই যে গোল করে ঘুরছে, এর ফলাফলটা কিছুই হচ্ছে না, তারা শুধু ঘুরেই যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না, বৃথা পরিশ্রম করছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এটা কিন্তু একটা ইডিয়াম, দেখো ইডিয়াম বলে লেখা আছে। তাহলে দ্য এক্সিকিউটিভস ওয়্যার রানিং অ্যারাউন্ড ইন সার্কেলস উইদাউট এনি সাকসেস, তারা কিন্তু গোল করে ঘুরছিল কোনো সফলতা ছাড়াই, কোনো ফল পাওয়া ছাড়াই। ক্লিয়ার? তাহলে আমরা ডি ইজ দ্য কারেক্ট আনসার বলতে পারি এই ইডিয়ামের। তাহলে
রানিং অ্যারাউন্ড ইন সার্কেল, তার মানে কি পুটিং এফোর্ট, আমরা যে ঘুরছি এর পেছনে তো একটা এফোর্ট দিচ্ছি, প্রচেষ্টা দিচ্ছি, তাই বলছে পুটিং এফোর্ট ইন্টু সামথিং, কোনো কিছুতে একটা এফোর্ট দেওয়া, প্রচেষ্টা দেওয়া, দ্যাট ডাজ নট গিভ এ ওর্থওয়াইল রেজাল্ট, যেটা কিনা একটা জিনিসে আমরা পরিশ্রম দিচ্ছি, যে জিনিসটা আমাদের কোনো মূল্যবান কিন্তু ফলাফল দিচ্ছে না। বোঝা গেল? তাহলে 23-এর কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবার যাবো নেক্সট কোয়েশনে। 24 কি বলছে দেখো, 24 বলছে হচ্ছে, হ্যাঁ 24 কি বলছে আমরা দেখে নেব। 24 বলছে মেনি গ্রেট পিপল, অনেক মহান মানুষেরা, বর্ন, তাহলে দেখো বর্ন, শুধু বর্ন বলবো না, বলছে কি বর্ন ইন দ্যাট, জন্মগ্রহণ করেছিলেন, অনেক মহান ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন ইন দ্যাট স্মল ভিলেজ, এই ছোট্ট গ্রামে। ক্লিয়ার? এইবার বিষয়টা হচ্ছে কি দেখো, বর্ন হওয়া কাজটা কেউ একা একা করে না, বর্ন কেউ জন্মগ্রহণ করেছে এটা বলতে গেলেই প্যাসিভে করতে হবে। ওকে, যেমন ধরো আমি বললাম আমি জন্মগ্রহণ করেছিলাম, আই ওয়াজ বর্ন। ক্লিয়ার? বোঝা গেল? সে জন্মগ্রহণ করেছিল, হি ওয়াজ বর্ন। ক্লিয়ার? তারা জন্মগ্রহণ করেছিল, দে একের বেশি, তাহলে দে ওয়্যার বর্ন, BORN। বোঝা গেল? তাহলে মেনি গ্রেট পিপল একের বেশি, তাহলে ওয়াজ বর্ন হবে না, এটা কিন্তু ওয়্যার বর্ন হবে, ওয়্যার। ক্লিয়ার? বোঝা গেল? 24-এর আমরা দেখে নেব। হ্যাঁ দেখো, ডি ইজ দ্য কারেক্ট আনসার, ওয়্যার বর্ন, প্লুরাল, তাহলে ওয়্যার বর্ন। দে মেনি গ্রেট পিপল ওয়্যার বর্ন ইন দ্যাট স্মল ভিলেজ, এই ছোট্ট গ্রামে কিন্তু অনেক বিখ্যাত মানুষজন জন্মগ্রহণ করেছিলেন। 24-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 25, কি বলছে দেখে নাও। 25, হ্যাঁ 25 কি বলছে দেখো, বলছে হি ওয়াজ কেয়ারফুলেস্ট, বলে দিই কেয়ারফুল, একটু আগে আমরা বললাম দেখো, যে অ্যাডজেক্টিভে CAREFUL, যে ওয়ার্ডের সঙ্গে ইয়ার, এটা তো অ্যাডজেক্টিভ, কেয়ারফুল হচ্ছে একটা নাউনকে ডিফাইন করে, যেমন ধরো বললাম কেয়ারফুল ম্যান, ম্যান কি নাউন, ম্যান হচ্ছে নাউন, তাহলে নাউনকে ডিফাইন করছে মানুষটা কেমন, কেয়ারফুল, যত্নবান, তাহলে ম্যান ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের 3টে ফর্ম থাকে, পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ। তো যে অ্যাডজেক্টিভের সঙ্গে ER-EST যুক্ত হয় না, তার কম্প্যারেটিভ করতে গেলে আমরা কি বলবো, মোর কেয়ারফুল, যেমন বলেছিলাম মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, ঠিক সেরকম কেয়ারফুলও তাই, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তাহলে মোর কেয়ারফুল। ক্লিয়ার? কেয়ারফুল আর কেয়ারফুলেস্ট হয় না। আর সুপারলেটিভ করলে আমরা কি বলবো, মোস্ট কেয়ারফুল, CAREFUL। বোঝা গেল? তাহলে এখানে বলেছে কি হি ওয়াজ কেয়ারফুলেস্ট, সে সব থেকে যত্নবান ছিল, হোয়াইল স্টিলিং দ্য ক্রাউন, যখন ক্রাউন জুয়েলস মানে সেই মুকুটের যে জুয়েলগুলো ছিল, সেই জুয়েলগুলো চুরি করার সময় সে সব থেকে সতর্ক ছিল। ক্লিয়ার? তাহলে বুঝতেই পারছো কেয়ারফুলেস্ট হয় না, তাহলে হি ওয়াজ দ্য কেয়ারফুল, হি ওয়াজ দ্য মোস্ট কেয়ারফুল বলতে পারি আমরা। ক্লিয়ার? বা ম্যান, হি ওয়াজ দ্য মোস্ট কেয়ারফুল ম্যান। অপশান দেখবো, অপশান কী বলেছে দেখো, বলছে হি ওয়াজ মোর কেয়ারফুল হোয়াইল স্টিলিং দ্য ক্রাউন, সব থেকে বলেছে, সব থেকে বেশি সাবধান ছিল, তাহলে মোর কেয়ারফুল আমরা বলবো না। ক্লিয়ার? মোর কেয়ারফুল এখানে কিন্তু কারোর সঙ্গে তুলনা করেনি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে। দুজন ব্যক্তিকে যদি তুলনা করতো যে সে রামের থেকে বেশি কেয়ারফুল ছিল, সে স্যামের থেকে বেশি কেয়ারফুল ছিল, এরকম তুলনা করেনি, তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রি নেব না, পরেরটায় চলে যাবো। তাহলে এ কিন্তু হচ্ছে না। বি কি বলছে, হি ওয়াজ মোস্ট কেয়ারফুলার, দেখো এখানে মোস্ট সুপারলেটিভ ডিগ্রি, তারপরে আবার কম্পারেটিভ ডিগ্রি, ভুল বুঝতে পেরেছো, কম্পারেটিভ সুপারলেটিভ পাশাপাশি হবে না। সিধাকে চলে আসো, হি ওয়াজ কেয়ারফুলার, এবার কেয়ারফুলের সঙ্গে তো ইয়ার যুক্ত হয়ই না, তার মানে এখানেও ইয়ার দিয়েছিল, এটা তো হয় না, কেয়ারফুলের সঙ্গে ইয়ার যুক্ত হয় না। ওকে, সি ভুল। এইবার চলে আসবো আমরা ডিতে, হি ওয়াজ মোস্ট কেয়ারফুল, সে ছিল সব থেকে বেশি কেয়ারফুল হোয়াইল স্টিলিং দ্য ক্রাউন। ওকে, ক্রাউন জুয়েলস, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো সুপারলেটিভ ডিগ্রি আগে মোস্ট, তারপরে কিন্তু শুধু ওয়ার্ডটা কেয়ারফুল। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কেয়ারফুলেস্টটা উঠে গিয়ে কিন্তু মোস্ট কেয়ারফুল হবে। তাহলে বলেছে কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 25-এর ডি হচ্ছে কারেক্ট সেন্টেন্স, ডি উত্তর। এবার যাবো নেক্সট 26 কি বলেছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26 বলছে কি, এটা বলছে সিনোনিম করতে বলেছে একটা ওয়ার্ডের। ক্লিয়ার? বলছে দেখো হেজিটেট, হেজিটেট মানে কি, হেজিটেট মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া, কি করব বুঝতে না পারা। ক্লিয়ার? আমতা আমতা করা, দ্বিধাগ্রস্ত হওয়া, হেজিটেট বা দ্বিধাগ্রস্ত হওয়া। ক্লিয়ার? ব্ল্যাবার মানে কি, ব্ল্যাবার মানে হচ্ছে অর্থহীনভাবে বকবক করা, যার অর্থহীন বকা আমরা বলে দিলাম। ক্লিয়ার? বকবক করা। রিকয়েল মানে কি, রিকয়েল মানে আমরা বলতে পারি পিছিয়ে আসা, রিকয়েল মানে আমরা বলতে পারি পিছিয়ে আসা। ওকে, কনসিল মানে কি,
কনসিলের সিনোনিম হচ্ছে হাইড, মানে লুকানো কিন্তু আমরা বলতে পারি, কনসিল মানে লুকানো। ফল্টার মানে কি? ফল্টার মানে আমরা বলতে পারি আমতা আমতা করা, ক্লিয়ার? মানে কি তোতলানো বলতে পারি, বা আমতা আমতা করা মানে ওই সেই বিব্রত বোধ করা, বলতে না পারা, কি বলতে চাচ্ছি, ক্লিয়ার? তাহলে দেখো সঠিক উত্তরটা কিন্তু সিনোনিম চেয়েছে, হেজিটেট মানে দ্বিধাগ্রস্ত হওয়া, ফল্টার মানেও তাই তোতলানো বা আমতা আমতা করা, কি বলতে চাইছি মনের ভাব প্রকাশ করতে না পারা, বিব্রত বোধ করা। দেখো মেয়েটা কিন্তু ভাবছে কি বলবে, হেজিটেট করছে। 26-এর ডি ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম হেজিটেট ইজ ইকুয়াল টু ফল্টার। এবার যাবো 27 কি বলছে দেখো 27, হ্যাঁ 27 কি বলছে, উই ক্যান অলসো কন্ট্রিবিউট মানে বলতে চেয়েছে আমরাও পারি অবদান রাখতে কিসের প্রতি, টু প্রিজার্ভেশন অফ ওয়াটার, জল সংরক্ষণের প্রতি আমরাও কিন্তু আমাদের অবদান রাখতে পারি, ওয়াটার বডিজ, ঠিক আছে? মানে বিভিন্ন যে সমস্ত জলাশয় আছে সেই জলাশয়কে সংরক্ষণ করে রাখতে আমরাও পারি আমাদের অবদান রাখতে, কি করে, বাই নট ডাম্পিং, ডাম্পিং মানে ছুঁড়ে ফেলা বা জমা করা, ক্লিয়ার? জমা করে আওয়ার গার্বেজ ইন দেম, সেই জলাশয়ের মধ্যে আমাদের যে গার্বেজ আছে সেই গার্বেজটা না ফেলে আমরাও কিন্তু এই জলাশয়কে সংরক্ষণের প্রতি অবদান রাখতে পারি, নোংরা আবর্জনা তাদের মধ্যে না ফেলে, সেটা বলতে চেয়েছে। এবার কি বলতে চেয়েছে, এর মধ্যে মিসস্পেলড ওয়ার্ড খুঁজতে হবে, এই লাইনটা পরপর তুলে দিয়েছে, ক্লিয়ার? এবার কোন ওয়ার্ডটা মিসস্পেলড ওয়ার্ড, আচ্ছা সেন্টেন্স উইথ নো মিসস্পেলড, আচ্ছা ভালো করে পড়ে নাও, বলছে একটা সেন্টেন্স খোঁজো উইথ নো মিসস্পেলড ওয়ার্ড, একটা বাক্য যে বাক্যের মধ্যে কোনো কিন্তু মিসস্পেলড ওয়ার্ড নেই, ঠিক আছে? এই বাক্যটাই তুলে দিয়েছে বারবার করে। কি বলছে দেখো, বলছে উই ক্যান অলসো কন্ট্রিবিউট, একদম ঠিক আছে, কন্ট্রিবিউট টু প্রিজার্ভেশন, আচ্ছা প্রিজার্ভেশন বানান ভুল আছে এখানে, প্রিজার্ভেশন, ক্লিয়ার? প্রিজার্ভেশন, প্রিজার্ভেশন কেন ভুল আছে, পিই প্রেজার্ভ, PRESE হবে, এটা ই হবে, পেয়ে গেলাম। তাহলে উই ক্যান অলসো কন্ট্রিবিউট টু প্রিজার্ভেশন অফ ওয়াটার বডিজ বাই নট ডাম্পিং, DUMPING, এখানে ইটা হবে না, ডাম্পিং ভুল, আবার গার্বেজ GARBAGE একদম, তাহলে এ কিন্তু হলো না, বানান ভুল আছে এতে। বি দাগে চলে আসো, বি দাগে কী বলছে দেখো, উই ক্যান অলসো কন্ট্রিবিউট, স্পেলিং একদম ঠিক আছে, CONTRIBUT, প্রিজার্ভেশন PRESER, প্রিজার্ভেশন VATION, প্রিজার্ভেশন স্পেলিংও ঠিক আছে, ওয়াটার বডিজ বাই ডাম্পিং, ডাম্পিং DUMPING, ডাম্পিংও ঠিক আছে, আর গার্বেজ GARBAGE, গার্বেজ একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল? এইবার চলে আসো হচ্ছে সি দাগে। সি দাগ কী বলেছে দেখো, ভুল কোথায় আছে, বি দাগে কিন্তু আমাদের কোনো স্পেলিং মিস্টেক নেই। দেখো সি দাগে কন্ট্রিবিউট স্পেলিং ভুল আছে, লাস্টে ই হবে, ইটা দেওয়া নেই। প্রিজার্ভেশনে এখানেও কিন্তু ই হবে, প্রিজার্ভেশন স্পেলিং ভুল। ডাম্পিং ঠিক আছে, গার্বেজও ঠিক আছে, ওকে? তাহলে দুটো বানান ভুল সিতে, সি হচ্ছে না। ডি উই ক্যান অলসো কন্ট্রিবিউট ঠিক আছে, প্রিজার্ভেশনে এখানে ই হবে, একটা বানান ভুল। ওয়াটার বডিজ বাই ডাম্পিং, গার্বেজে ই হবে, দেওয়া নেই, দুটো বানান ভুল, ডি ভুল। তাহলে সঠিক কিন্তু বাক্য হচ্ছে বি, যেখানে কিন্তু কোনো আমাদের স্পেলিং মিস্টেক নেই। নেক্সট চলো 28 দা কী বলছে দেখো 28, হ্যাঁ 28 কী বলছে আমরা দেখে নেব। 28 বলছে কি, যে স্টার্ন যে ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের কী করতে হবে, অ্যান্টোনিম খুঁজতে বলেছে। স্টার্ন মানে কি, স্টার্ন মানে হচ্ছে কঠোর বলতে পারি আমরা, ঠিক আছে? যার মধ্যে দেখো এই ব্যক্তিটি, সে কিন্তু খুবই কঠোর, পরিবারের মানুষজনদের কথা কিন্তু মেনে নেয় না, নিজের মতামতটা কিন্তু সবার উপর চাপিয়ে দেয়, লোকটা কিন্তু খুবই কঠোর প্রকৃতির লোক, নির্দয় প্রকৃতির লোক, ক্লিয়ার? তাহলে স্টার্ন মানে কঠোর। স্টেবল মানে কি, স্টেবল মানে হচ্ছে স্থিতিশীল, স্থিতিশীল যে এক জায়গায়, যে মনস্থির করে, যে এক জায়গায় থাকে, সিদ্ধান্ত বদলায় না, তাকে বলবো স্টেবল, ক্লিয়ার? স্থিতিশীল, স্থিতিশীল, ওকে? নেক্সট সিনসিয়ার মানে কি, সিনসিয়ার মানে আমরা বলতে পারি অমায়িক বা খাঁটি, অমায়িক লোক, ক্লিয়ার? দায়িত্ববান লোক, তাহলে তাকে বলবো অমায়িক বা খাঁটি কিন্তু আমরা বলতে পারি, খাঁটিও কিন্তু আমরা বলতে পারি। প্রোফাউন্ড মানে কি, প্রোফাউন্ড মানে প্রগাঢ় বা প্রোফাউন্ড মানে গভীর। লেনিয়েন্ট মানে কি, লেনিয়েন্ট মানে হচ্ছে ক্ষমাশীল, লেনিয়েন্ট মানে হচ্ছে ক্ষমাশীল, যার মধ্যে ক্ষমা করে দেওয়ার প্রবণতা আছে। তাহলে একজন ব্যক্তি যে হচ্ছে কঠোর, যে কাউকে ক্ষমা করে না, নির্দয় লোক, আর একজন ব্যক্তি অ্যান্টোনিম বলেছে যে ক্ষমা করে দেয়, ক্ষমাশীল। ডি ইজ দ্য কারেক্ট আনসার, স্টার্নের, ক্লিয়ার? বোঝা গেল? বাদ বাকি স্টেবল মানে স্থিতিশীল, সিনসিয়ার মানে অমায়িক বা খাঁটি, প্রোফাউন্ড মানে গভীর, ওকে? 28 ডি উত্তর পেয়ে যাবো। নেক্সট 29 কি বলে দেখো, কোয়েশ্চেন নাম্বার 29 বলছে হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাই, ওয়াজ কোয়াইট উইলিং, একেবারেই মানে পুরোপুরি তার ইচ্ছুক ছিল, দ্যাট যে হি শুড, তার উচিত,
ওয়েন্ট টু সি, মানে তার সমুদ্রে যাওয়া উচিত। দেখো এতটাই ইচ্ছুক কিন্তু চলে এসছে, মানে সমুদ্র যাত্রায় যাবে বলে সে ঠিক করেছে, খুবই উইলিং, খুবই ইচ্ছুক। এইবার বলে দিই মানে ভুল কোথায় আছে। শুড হচ্ছে মোডাল ভার্ব। শুড কী ভার্ব? শুড হচ্ছে মোডাল ভার্ব, এবং মোডাল ভার্বের পরে আমাদের মোডাল ভার্বের পরে মেন ভার্বের কোন ফর্ম বসে? ফার্স্ট ফর্ম বসে। ক্লিয়ার? যে কোনো মোডাল ভার্ব, ক্যান গো, শ্যাল গো, শুড গো, উড গো, মে গো, মাইট গো। ক্লিয়ার? তাহলে এখানে শুডের পরেও আমাদের কী হবে? মেন ভার্বের ফার্স্ট ফর্ম ওয়েন্ট হবে না, এটা কিন্তু গো হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমাদের এটা কিন্তু ইমপ্রুভমেন্টের কোয়েশ্চেন। গো টু, শুড গো টু, ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ওয়েন টুতে দাগ দেওয়া আছে, তাহলে গো টু হবে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। হিজ এল্ডার ব্রাদার ওয়াজ কোয়াইট উইলিং, একেবারেই কিন্তু সে ইচ্ছুক ছিল, পুরোপুরি ইচ্ছুক ছিল, দ্যাট হি শুড গো টু সি। 29-এর ডি উত্তর। লাস্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেব, কোয়েশ্চেন নাম্বার 30। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 30 কী বলছে দেখো, বলছে দ্য ম্যান ওয়াজ অ্যাবজর্ভড। অ্যাবজর্ভড মানে কি? অ্যাবজর্ভড মানে হচ্ছে নিমগ্ন। অ্যাবজর্ভড মানে হচ্ছে নিমগ্ন, মগ্ন। ক্লিয়ার? তা মানুষটা পুরোপুরি মগ্ন ছিল তার কাজের মধ্যে। দেখো ছেলেটা কিন্তু তার কাজের মধ্যেই মগ্ন আছে, অন্যদিকে তার খেয়াল নেই। তাহলে মধ্যে, কাজের মধ্যে, আর মধ্যে বললে প্রিপোজিশন কি হবে? ইন। এটা কিন্তু প্রিপোজিশনের কোয়েশ্চেন, তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। 30-এর ডি উত্তর। ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা কিন্তু এখানেই, এবং ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে, কোনো প্রবলেম থাকলে বলবে, এবং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।